রুটি রুজি করে খাচ্ছে। একদম। তো অর্থাৎ আপনি এই পাতা ফাঁদে পা দিলে আপনার রুটি রুজি জীবন হানি হবে, এটা কিন্তু পরিষ্কার। আপনি হিন্দু হন বা মুসলিম, বিজেপির পাতা ফাঁদে পা দিলে আপনি মরবেন, একদম এটা পরিষ্কার হয়ে গেছে। এটা আমরা গত কয়েক বছর ধরে লাগাতার সাম্প্রদায়িক ঘটনা নিয়ে বিশ্লেষণ করতে এবং স্পট থেকে সরাসরি গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে অন্তত আমি এটুকু দেখেছি এবং বুঝেছি। এবং আমরা দেখেছি রিসেন্ট বহু জায়গা। এই মুহূর্তে আছি রবীন্দ্রনগর থানার পাশে, অর্থাৎ মহেশতলা রবীন্দ্রনগর থানার পাশে, যেখানে গতকাল একটা বিশাল ঝামেলা হয়েছে, আপনারা দেখেছেন। মানে সেটাকে সাম্প্রদায়িক রং দেওয়ার জন্য শুভেন্দু অধিকারী থেকে শুরু করে মিডিয়ার একটা বড় অংশ, মানে গদি মিডিয়া, লাগাতার মানুষকে বিভ্রান্ত করার চেষ্টা করছে। অনেকেই বলেছিলেন যে দীপক ব্যাপারী তো সাহস থাকে, একবার গিয়ে ভিডিও কর। আমি বললাম ঠিক আছে, কারণ প্রতিটি ঘটনা বাংলায় যখনই সাম্প্রদায়িক রং লাগানো হয়েছে বা সাম্প্রদায়িক ঘটনা ঘটেছে, প্রতিটি ক্ষেত্রে আমরা গিয়ে গ্রাউন্ড রিপোর্ট করেছি। আমি গেছি বা আমাদের মিডিয়া ফেডারেশনের ছেলেরা গেছেন, গিয়ে সঙ্গে সঙ্গে সত্যিটা তুলে ধরেছেন, সে মুর্শিদাবাদ হোক বা মহেশতলাতে গতকাল যা যা ঘটেছে তার কিছু কিছু ফুটেজ আপনারা দেখেছেন, সেগুলোও কিন্তু আমাদেরই ছেলেপেলেরা তুলেছে, সঠিক তথ্যটা তুলে ধরেছে। তো গতকাল যে ভিডিও খুব ভাইরাল হয়েছিল, যে ভদ্রলোকের ভিডিও আপনারা দেখেছেন, অনেকে নাম জানেন না, ওনার নাম হচ্ছে মনিরুল ইসলাম, একজন অ্যাডভোকেট। তিনি কিন্তু ওই ঘটনার সময় ওখানে উপস্থিত ছিলেন, চোখের সামনে কি ঘটেছে এবং এই ঘটনার পিছনে কারণ কি, কারা ঘটিয়েছে, কিভাবে ঘটিয়েছে, এই পুরো বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব। যে যে প্রশ্ন আপনারা সোশ্যাল মিডিয়ায় করেছিলেন বিভিন্ন ভিডিওর নিচে, আমি সেই প্রশ্নগুলো মোটামুটি মাথায় রয়েছে, সেই অনুযায়ী এনাকে প্রশ্ন করব, কাউন্টার প্রশ্ন করব। এবং এই ঘটনাকে নিয়ে শুভেন্দু অধিকারী যে চিৎকার শুরু করেছে, গতকাল পুলিশকে 1 ঘন্টা টাইম দিয়েছে, কখনো বলছে আমি নিজে যাব ওখানে, এবং তুলসী একটা টবের মধ্যে তুলসী গাছ পাশে রেখে দাঁড়িয়ে শুভেন্দু অধিকারী নাটক করে করে আবার বিষয়টাকে একটা হিন্দু সুরসুরি জাগানোর চেষ্টা হচ্ছে তুলসী গাছকে ব্যবহার করে। তো বিষয়টা হচ্ছে যে এই পুরো বিষয় নিয়ে আপনাকে প্রথমত ধন্যবাদ দেবো, কারণ আপনার একটি ভিডিও সোশ্যাল মিডিয়ায় এই মুহূর্তে মানে লাখো লাখো মানুষ শেয়ার করছে, কারণ আপনি পুরো ঘটনার বিস্তারিত ওই ছোট্ট একটা 7 মিনিটের ভিডিওর মধ্যে অনেকটা খুলে বলেছেন। এবার আমার প্রশ্ন হচ্ছে যে এই ঘটনার আগে 2-3 দিন আগে ওখানে অগ্নিমিত্রা পল এসছিলেন, কেন এসছিলেন জানেন কি সেটা? এসেছিলেন একটা কারখানায় একটা বাচ্চাকে উল্টে বেঁধে ইলেকট্রিক শক দিয়েছিল সেই কারখানার মালিক। তারা দুজনেই ইসলামপুরের বাসিন্দা, এখানেই মহেশতলার 8 নম্বর ওয়ার্ডে তাদের কারখানা ছিল। সেই বাচ্চাটাকে এখনো খুঁজে পাচ্ছে না পুলিশ, প্রশাসনের এই হাল। সেই উদ্দেশ্যেই ওনার মূলত আশা, আমি যেটা শুনেছি। কিন্তু ওই কারখানার মালিক আর বাচ্চাটা দুজনেই কি হিন্দু বা মুসলিম এরকম কিছু? দুটোই মুসলিম, কারখানার মালিকও মুসলিম, বাচ্চা যারা ওরাও মুসলিম। তা ওই ঘটনা যাতে বাচ্চাটাকে উদ্ধার হয় সেই কারণেই ওনার রবীন্দ্রনগর থানায় আসা। রবীন্দ্রনগর থানায় আসার পর স্বাভাবিক কারণেই বিজেপির একজন নেত্রী এসছেন, বিজেপির যারা কর্মকর্তা যারা ওখানে আছেন তারা তার সঙ্গে মিট করেছেন। তাদের কি পরিকল্পনা হয়েছে তারাই জানেন, তারাই ভালো বলতে পারবে। এটা কতদিন আগে, মানে এই যে গতকালের ঘটনার কদিন আগে? 9 তারিখে উনি এসছেন। 9 তারিখে, মানে ঈদের 2 দিন পর। 2 দিন পর। 7 তারিখ ঈদ গেছে, 9 তারিখে এসছেন, মানে ঘটনা ঘটেছে ঈদের সময়? না, ঈদের সময় কোন ঘটনা? ওই বাচ্চাটাকে ঈদের আগে। ঈদের আগে, এটা তো প্রায় ধরুন 10 দিন হয়ে গেল। তারপরে এই ঘটনার প্রতিবাদ জানাতে অগ্নিমিত্রা পল আর বিজেপির লোকজন এই থানার সামনেই বিক্ষোভ দেখিয়ে গেছে। থানায় যে বাচ্চাটাকে পাওয়া যাচ্ছে না কেন সেই নিয়ে বিক্ষোভ দেখিয়েছেন। যাক, একদিকে ভালো কি অন্তত একটা মুসলিম বাচ্চা অত্যাচারিত হয়েছে, নিপীড়িত হয়েছে, তার জন্য আওয়াজ তুলেছেন অগ্নিমিত্রা পল। কিন্তু আমরা গতকাল থেকে যে সমস্ত ইনফরমেশন সংগ্রহ করেছিলাম বিভিন্ন মহল থেকে, তাতে এখানকার মানুষ অনেকেই বলছেন যে ওই দিন আসার পরেই কিন্তু এই পরিকল্পনা হয়। তার কারণ ঈদের ছুটিতে গেছিলেন, ওখানে যে ফল বিক্রি করতেন তিনি। কি ঘটেছে এবার বলুন, ঘটনাটাই সূত্রপাতটা কি? এই যে তুলসী গাছ, একজন দেখা যাচ্ছে ওই ভিড়ের মধ্যে থেকে একজন তুলসী গাছের ওটা ভাঙতে যাচ্ছে বা কিছু, এরকম একটা ফুটেজ দেখে একটা মানে সুড়সুড়ি দেওয়ার চেষ্টা চলছে বিভিন্ন মিডিয়াতে। মানে এই ঘটনাটা কি ঘটেছে কালকে, এটা শুরু থেকে বলেন। ঘটনাটা আমি গতকালকেও বলেছি, গতকালকেও বিষয়টা বিস্তারিতভাবেই বলেছি। যে জায়গাটায় এই ঘটনাটা ঘটছে, যে জায়গাটা বাজারে ঢোকার মুখে, আপনি নিশ্চয় ভিডিও করবেন, সেটা গিয়ে আপনিও দেখতে পারবেন। মূল রাস্তা, উল্টো দিকে বাস স্ট্যান্ড, তারপরেই রাস্তা পার হয়েই বাজারে ঢোকার মুখ। সেখানে অশ্বত্থ গাছ আছে, ডান দিকে ফাঁকা জায়গা যেখানে ওই একজন ডাবওয়ালা বসে, একজন ফলওয়ালা বসে,
উল্টো দিকে ফুলওয়ালা বসেন, 6-8টা ভিখারি বসেন ওইখানে। সেই ভিখারি হিন্দু মুসলিম সবাই আছে, ফলওয়ালা ফুলওয়ালা হিন্দু মুসলিম সবাই আছে। বাজারে যারা বাজার করতে যান, সমস্ত ধর্মের মানুষ ওই বাজারে বাজার করতে যান। রাস্তা থেকে যে একটা ফাঁকা জায়গা, তারপরে একটা জল খাবার ব্যবস্থা আছে, কল আছে, তারপরে তার আরো কিছুটা পরে 10-15 ফুট দূরে মন্দির শুরু হয়, বাজারের ঢোকার মুখেই মন্দির আছে। ধর্মপ্রাণ হিন্দু ভাইয়েরা তারা, এটা কি একদম থানার গায়ে? থানার পাঁচিল আর বাজারের পাঁচিল যে প্যাসেজ, ওটাই হচ্ছে বাজারের রাস্তা। মানে থানার পাঁচিলের গা দিয়েই বাজারের রাস্তা ঢোকে। ওখানে থানার পাঁচিলের গায়েও অনেকগুলো স্টল আছে, ভ্যান রিক্সায় তারা বসে। 7 তারিখ 8 তারিখে ওইখানে কোনো কিছু ছিল না। 9 তারিখেও দিনের বেলা কোনো কিছু ছিল না। 9 তারিখ রাত্রে এই ঘটনাটা ঘটে। এই কনস্ট্রাকশনটা 9 তারিখ রাত্রে তৈরি হয়। ওখানে খাম্বা টাইপের তৈরি করে ইট ইট দিয়ে, যেমন গাছ, মানে গাছ পোতার জন্য যে কাঠামোটা তৈরি করা হয় ইটের গাঁথনি করে, চৌকো করে তুলে মাটি দিয়ে তারপরে গোটা 6 ছোট ছোট করে ওই জায়গাটায় প্রায় অনেকটা ফুটের মধ্যেই, ওই ফুটের মধ্যে ফুটপাথ জাম করে এইভাবে কনস্ট্রাকশন। হ্যাঁ হ্যাঁ, এটা এই জায়গাটা কার? এটা মহেশতলা মিউনিসিপ্যালিটির 7 নম্বর ওয়ার্ডের মধ্যে পড়ে। এটা বাজার কমিটির, মন্দির কমিটির, না পিডব্লিউডি? কেন ওখানে রাস্তা চওড়া হচ্ছে 150 ফিট। এই যে রাস্তাটা সন্তোষপুর থেকে আসছে আখড়া ফটক অব্দি, সেফারুগি রোড, এটা 150 ফিটের রাস্তা রেকর্ডে। দুদিকে এনক্রোচ হয়েছে, দখল হয়েছে এইসব ফুটপাত দখলকারীদের জন্য। সেইখানে এই জিনিসটা ঘটানো হলো, এবং সেটা উনি আসার পরেই হলো। না না, এবার আমাকে বলুন, এই যে কনস্ট্রাকশন করলো, যার যে ফলালা ওখানে বসতেন, সে তখন কোথায় ছিলেন? ঈদের ছুটিতে বাইরে? যেহেতু ঈদের ছুটি 3 দিন, মানে আমি ছিল, আমি যেহেতু পাশেই থাকি, আমি দিনে দুপুরে বারবার ওই অঞ্চলে যাতায়াত করেছি। ঈদের দিনে, বকরা ঈদের সময় মোটামুটি ফাঁকাই থাকে অঞ্চল, বিভিন্ন দোকানপাট সব বন্ধ থাকে, একদম চলে যায়। লোক বাইরে যারা থাকে তারা চলেও যায়। ওইখানটায় এই যে কনস্ট্রাকশনটা হলো রাত্রে হয়েছে। যদি আইনত কোনো বিষয় থাকতো, তাহলে মন্দির কমিটি যদি এটা সিদ্ধান্ত করে থাকে, তাহলে মহেশতলা মিউনিসিপ্যালিটির পারমিশন লাগবে, পুলিশের পারমিশন থাকবে। এই বিষয়গুলো, এবং লোকাল কাউন্সিলর 7 নম্বর ওয়ার্ডের, তার বাড়িও ঠিক আরো উল্টো দিকে কাছে বাড়ি, তিনিও জানবেন। তো আইনত যদি কোনো কনস্ট্রাকশন হয়, সেটা দিনের বেলা হবে, রাত্রে হয়েছে। ফলওয়ালা কালকে তার জায়গায় বসতে গেছে, তার সঙ্গে তর্ক বিতর্ক হয়েছে, কেওয়াস হয়েছে। যারা এগুলো তৈরি করেছিলেন মন্দির কমিটির লোকজন, তারা ওখানে ছিলেন, তাদের সঙ্গে কেওয়াস হয়েছে, তর্ক বিতর্ক হয়েছে। পথ চলতি মানুষ, বাইরে যাওয়া মানুষ, তারা দাঁড়িয়ে গেছে, তর্ক বিতর্ক হয়েছে। সেখানে এই একটা বিষয়, এখানে একটা প্রশ্ন, এই গন্ডগোলটা এতটা বাড়লো কি বাড়লো? ওই ঘটনাচক্রে কে বা কারা এই কথাটা ওখানে বলেছে যে জয় শ্রীরাম বললে তবে বসতে দেওয়া হবে। এইটা আগুন ছড়িয়ে গেছে। আগুনের মতো ছড়িয়ে যেতে এই অঞ্চলের যারা জনপ্রতিনিধি, 7 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর ওখানে ছিলেন না। মহেশতলার কথা হচ্ছে, মহেশতলা পার্টির যে সমস্ত তৃণমূল কাউন্সিলের নেতা আছেন, তারা কেউ ওখানে আসেন। জমায়েতটা করলো কারা, গেল কারা? এই মেটিরাউস বিধানসভার বিধায়ক এবং 2 জন কাউন্সিলর, তাদের লোকজন সহ, তারা ওই যেহেতু ঝামেলা হচ্ছে ওখানে পৌঁছে গেছেন। তারা একটা জমায়েত তৈরি করা হলো। সেই জমায়েতটা বাড়তে বাড়তে এমন জায়গায় গেল যেটা পুলিশের আর এখতিয়ারের মধ্যে থাকলো না। পুলিশ প্রশাসন যদি এটা শুরুতেই এটা শেষ করে দিত, তাহলে এই জমায়েতেরও প্রশ্ন আসতো না, কোনো বিতর্ক হতো না। পুলিশ নাকের ডগায়, পুলিশ জানে না এমন কোনো, তার আইবি আছে, তার সিআই, তার সমস্ত দপ্তর আছে থানার সামনে। এটা থানার বাইরে দূরে বা 50 কিলোমিটার দূরে, 5 কিলোমিটার দূরে হতো, তাহলে থানার সামনে এই ঘটনা ঘটছে, পুলিশ সেটাকে আটকায়নি, পুলিশ এটাকে বাড়তে দিয়েছে। এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে ফুটপাতে কেউ দোকান নিয়ে বসলে সবার আগে যে আসে সে হচ্ছে পুলিশ। তাই তুমি ফুটে দোকান নিয়ে বসেছো কেন? প্রথমে এসে পুলিশ সেটাই করে, যদি সেটেল হয়ে গেল আলাদা ব্যাপার, সেটেল না হলে তুলে দেয়। কিছু কিছু জায়গায় হকার কমিটি আছে বা পৌরসভার লোকজন তারা বসায়, কিছু জায়গায় পুলিশ হকার বসায়, এরকম আছে। এক্ষেত্রে ফুটপাতের মধ্যে একটা কনস্ট্রাকশন হচ্ছে, যেখানে একটা গাড়ি 5 মিনিটের জন্য একটা গাড়ি দাঁড়াতে দেয় না,
সেখানে একটা কনস্ট্রাকশন হচ্ছে ধর্মীয় কারণে কি ছাড় দিয়ে দিল তারা? এটাই তো সাধারণ মানুষের প্রশ্ন, যে ওইখানে কনস্ট্রাকশনটা কেন হবে, কেন করেছে, যে যার জবাব চাইতে মব জড়ো হয়েছিল। আর দেখুন, মেটিয়াবুজ বিধানসভার যা ক্যারেক্টার, এখানে 70% যদি মুসলিম হয়, 30% হিন্দু জনবসতি। বিজেপির এখানে একটা সামান্য ভোট আছে, বিজেপি তার পায়ের তলার মাটি শক্ত করতে চাচ্ছে। তৃণমূল কংগ্রেস চাচ্ছে যে এই পোলারাইজেশনটা যত আরো ডিপ হবে, মুসলিম ভোট একদিকে হবে। এর মধ্যে বিজেমূল যে কথাটা আছে, ওই মন্দির কমিটি বলুন, ওই বিজেপির মধ্যে তৃণমূলের কংগ্রেস লিডাররা, কিছু লিডার আছে যারা আজকের দিনের বেলা তৃণমূল, রাত্রে বিজেপি, এরা ওই এই উদ্যোগের সঙ্গে যুক্ত আছে। এদেরও অনেক। এবার এখানে আমার একটা প্রশ্ন, যে এই যে মন্দির কমিটি, এই মন্দিরটা তো নতুন নয়, মানে যা শুনলাম বাজার কমিটি মানে অনেক পুরনো মন্দির। এখানে কোন রকম এর আগে কখনো এই চত্বরে এই ধরনের ঘটনা কখনো ঘটেছে? কোনো দিনের জন্য এই ধরনের কোনো ঘটনা ঘটেনি, কোনো দিনের জন্য এই ঘটনা ঘটেনি। আজকে ধরুন ওটা ফলওয়ালা, ওইখানে ফলওয়ালা বসতো, সে রেজিস্ট করেছে। যদি তাও নাও করতো, এমন জায়গার বিষয়টা তৈরি করা হচ্ছিল, জনসাধারণ সে যে কোনো ধর্মেরই হোক, ওইখান দিয়ে যাতায়াত করতে তাদেরও অসুবিধা হতো। বাজারের মুখ বন্ধ হয়ে যাচ্ছে, সরু হয়ে যাচ্ছে, ন্যারো হয়ে যাচ্ছে। সেটা পুলিশ প্রশাসন সজাগ থাকলে, প্রশাসন যদি না চায় দাঙ্গা হয় না, এটা যে বারবার আমরা বলার চেষ্টা করি, এটা তার জ্বলন্ত উদাহরণ। প্রশাসন চাইলে এই জিনিসটা 2 মিনিটে শেষ করে দিতে পারতো। প্রশাসন এটাকে বাড়তে দিয়েছে, জমায়েত করার সুযোগ দিয়েছে। জমায়েত করিয়েছে যারা, তারা তৃণমূলের লিডারশিপ, তারা জমায়েত করিয়েছে। এই পক্ষের ওই পক্ষের যা জমায়েত করিয়েছে, তারা বিজেপি আর আরএসএসের লোক, তার মধ্যেও বিজেমূল লিডাররা আছে। এখন এই জমায়েতকে ডিসবাস করার জন্য প্রয়োজন ছিল বিশাল পুলিশ বাহিনী। বিশাল বাহিনী কখন এলো, কাদের নির্দেশে আসবে? আমরা আমাদের এন্ড থেকে চেষ্টা করেছি পুলিশ বাহিনী পাঠান, যাতে এলাকার পরিস্থিতি আয়ত্তের বাইরে চলে যাচ্ছে। এই যে মব ইয়াং জেনারেশনের মব, তাদের কন্ট্রোল করতে গেলে যেটা দরকার ছিল, সেটা পুলিশের প্রোটেকশন দরকার ছিল। সেই প্রোটেকশন রবীন্দ্রনাথ থানার পুলিশ দিয়ে হয়নি। বিশাল পুলিশ বাহিনী না থাকলে এই কাজটা সম্ভব, যেটা পরবর্তীতে দেখো যখন ফোর্স এসে গেল, সেই মব সব ডিসবাস হলো। দুঃখের কথা হচ্ছে যে এই মব যারা যে কোনো বিষয়ে নেমে যাচ্ছেন, তাদের এমন ভাবে তৈরি করা হচ্ছে, তারা দেখছেন যে এই অঞ্চলের এমএলএ, কাউন্সিলর তারা স্পটে রয়েছেন, মব তাদের অটোমেটিক মব তাদের পেছন গেছে। সেই মবকে কন্ট্রোল করার ক্ষমতা এই জনপ্রতিনিধিদের নেই। এই মব বিচ্ছিন্ন হয়ে গিয়ে র্যানসাম করেছে বিভিন্ন অঞ্চলে, গরিব খেটে খাওয়া ছোট ছোট হিন্দু দোকানের উপরে আক্রমণ করেছে, ভেঙে দিয়েছে। এগুলো অন্যায় করেছে তারা এই সুযোগটা তাদের হাতে তুলে দিল কারা? এই জড়ে যেতে হবে, এই যে ষড়যন্ত্র, এর গভীরে যেতে গেলে ওই যারা এই সিদ্ধান্ত আজকে করেছে, ওইখানে যে কনস্ট্রাকশন করেছে, তাদের আগে আইনের আওতায় আনা দরকার। যে কেন হবে? এবার এখানে একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে হঠাৎ করে মন্দির রয়েছে, সেখান থেকে ফুটপাতে ধর্মকে টেনে এনে এইভাবে একটা তুলসী, তারপর অন্য ফুল গাছ, এইগুলো রাস্তার মধ্যে নিয়ে চলে এলো, মানে ধর্মকে ফুটপাতে টেনে না। আরএসএস, বিজেপি তারা চাচ্ছে তাদের ভোট ব্যাংক পশ্চিমবাংলায় বাড়ানোর জন্য। দেখুন, মেটিয়াবুজ বিধানসভায় বিজেপি জিতবে না, বিজেপিও জানে, কিন্তু এর ফসলটা যাতে অন্য বিধানসভায় তোলা যায়, তার পরিকল্পনা। যে দেখো এই মেটিয়াবুজের মুসলিমরা কি অত্যাচার করছে, কিন্তু মুসলিমদের এই পথে ঠেলে দিল কারা? এই প্ররোচনায় মুসলিম যুবকরা যারা পা দিয়ে ফেললো, এর জন্য দায়ী কারা? এর জন্য দায়ী তৃণমূলের নেতারা। তারাও চাচ্ছে যে হ্যাঁ, আমার মুসলিম ভোট ব্যাংকটা সেফ থাকবে, আমার মুসলিম ভোট ব্যাংকটা আরো কনসেন্ট্রেট হবে। এই ঘটনা এই অঞ্চলে কোনোদিন ঘটেনি, যেটা বিজেপি বিভিন্নভাবে চেষ্টা করছে যে একটা সাম্প্রদায়িক দাঙ্গা না তৈরি করলে। এখানে বলতে হবে হিন্দুরাও বোকা, কারণ তারা বিজেপির এই ট্র্যাপে পা দিচ্ছে। হিন্দুরা অবশ্যই তারা পা দিয়েছেন, যে ওইখানে যে বাজারে যে জায়গাটা এটা হলো, ধর্মকর্ম মানুষ তার বাড়িতে করেন, মন্দির আছে, অনেকগুলো মন্দির আছে, এখানে অনেক মসজিদ আছে, তার ভিতরেই সব ধর্মকর্ম হয়। কিন্তু হঠাৎ করে এই যে জিনিসটা, এটা জলের মতো পরিষ্কার, হ্যাঁ, যেটা একটা মানে বৃক্ষরোপণ করা হলো, যে এখানে এটা নিয়ে আজ হয়নি, কাল হয়নি, একদিন হবে, সেটা দিনের দিনই হয়ে গেছে। এটা ফলওয়ালা যদি কোনো রেজিস্ট না করতো, বিতর্ক না করতো, এটা পরেও হতো। কেন? ওইখানে ঢোকার মুখে কেউ বাজারের ব্যাগ রাখবে, কেউ পাতা ছিঁড়ে দিতে পারে, কেউ দুর্ঘটনা ঘটাতে পারে, তা নিয়েও সমস্যা হতো।
তো ওই জায়গায় অনেক বাচ্চা কাচ্চা হয়তো একটা যাচ্ছে যে ভট করে স্পর্শকাতর তুলসী গাছটা ছিল বা একটা ফুল ছিঁড়ে ফেললো, একটা স্পর্শকাতর বিষয়, স্পর্শকাতর মানে জায়গা পরিকল্পিত ভাবে রাস্তায় এটা লাগানো হয়েছে। একদম পরিকল্পনা করে করা হয়েছে। তাহলে এতদিন কেন হয়? এতদিন, আজকে ধরুন 50 বছরের বাজার, আজ হঠাৎ করে এই জিনিসটা করতে হলো কেন? তার মানে বিজেপি পরিকল্পিতভাবে এমন এমন কিছু ফাঁদ তৈরি করছে যে ফাঁদে পড়ে কিছু নিরীহ হিন্দু, কিছু নিরীহ মুসলিম যারা এই ঝামেলার মধ্যে পা দিচ্ছে। একদম একদম পরিষ্কার পরিষ্কার এটা। এবং আমরা জলের মতো। এটা আমরা বারবার সমস্ত জেলাতেই দেখেছি, বিশেষ করে মুর্শিদাবাদ, ওখানে প্রায় 70% 30% রেশিও। ওখানে বিজেপি হাজার চেষ্টা করলে একটা জিততে পারবে না। ফলে ওখানে একটা গন্ডগোল পাকিয়ে বাকি হিন্দু মেজরিটি এলাকায় হিন্দুদেরকে ভোটে টানার চেষ্টা, মানে খুব পরিকল্পিতভাবে এটা করছে। যেমন এখানে মেটিয়ে পড়ছে, এখানে কত বললেন 70-30, মানে ওরা 30,000 ভোট হয়, এদিকে প্রায় 1.5 লাখ এরকম হবে। তো তার মানে এখানে বিজেপি জিতবে না জানে, কিন্তু মাঝখান দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছে তো হিন্দুরা এবং গরিব মুসলিমরা। কালকে যেটা হয়েছে, কাল ক্ষতিগ্রস্ত যদি হয়ে থাকে ছোট ছোট হিন্দু ব্যবসায়ী দোকানদারদের ক্ষতিগ্রস্ত হয়েছে, কালকে মুসলিমদের কোনো ক্ষতিগ্রস্ত মুসলিমদের হয়নি। ফলওয়ালাটা ঘটনাক্রমে মুসলিম, সে ফুটপাতে বসে, মানুষের প্রয়োজনে ফুটপাত ফাঁকা করে দিতে হবে, তাকে উঠে যেতে হবে, ওই জায়গা ফাঁকা থাকবে, ওটা দিয়ে মানুষের যাতায়াত হবে, ওই জায়গায় কনস্ট্রাকশন হবে কেন? এর সুরা না করে এটাকে বাড়তে দেওয়া হলো, মব ক্রিয়েট করা হলো, মবকে জমায়েত করার সুযোগ দেওয়া হলো। তারা যখন ডিসবাস হলো, ডিসবাস হয়ে ফেরার পথে বিভিন্ন দূর দূরান্ত থেকে মব এসছে, দূর দূরান্ত থেকে মব এসছে। আর এর ঐতিহাসিক প্রেক্ষাপট আছে। ওই যে জায়গাটা, এটা একদম সম্পূর্ণ মিশ্র জায়গা। এখানে বাংলাভাষী মুসলিম, বাংলাভাষী হিন্দু, হিন্দিভাষী হিন্দু, উর্দুভাষী মুসলিম, সবার বসবাস ওই ফটক চত্বরটা। এত রকম কালচারের একটা ওইটা বাজার, এত রকম কালচারের মানুষ যাতায়াত করে, যে কোনো সময় একটা ঘটনা কোন দিকে ঘুরে যেতে পারে, নাকের ডগায় থানা তাদের জানা উচিত ছিল। কালকে পুলিশ যাদেরকে ধরেছে বা অনেক সময় ই করেছে, তার মধ্যে বাচ্চা বাচ্চা ছেলে দেখছিলাম সব হিন্দিভাষী, উর্দুভাষী। তাহলে তারা এই যে মানে এই দিকের পার্টটা বাংলাভাষী, মেটিয়া ব্রুজের দিকে যেটা ঢুকছে এদিকে সব বাংলাভাষী, পেছনটা উর্দুভাষী, হিন্দিভাষী। পেছনের দিকটা ফটকে যেটা ফটক বস্তি আছে সেখানে থাকে, নয়া বস্তি আছে, ওদিকে আয়ুবনগর আছে, এদিকে মেটিয়া ব্রুজ আছে। তো এই যে অ্যারেস্ট যারা হয়েছে দূর থেকেই এসছে, লোকাল ছেলে হলে বাংলা ছেলে হবে, বাঙালি ছেলে হবে। আমার বাড়ির কাছে, বাড়ির পাশে, সেখানে আমরা সারাদিন ধরে চেষ্টা করেছি যে এলাকার ছেলেরা, বাইরের ছেলেদের আমরা বারণ করছি যে না, ওইদিকে যাবে না, যেতে দেবেন, যেও না। যত ভিড় হচ্ছে তত সমস্যা বাড়ছে, আমরা চেষ্টা করেছি যত ভিড় কমাবার জন্য। এই উদ্যোগ পুলিশের নেওয়া উচিত ছিল, যেটা জনসাধারণের, পুলিশের নেওয়া উচিত, যে পুলিশ সেটা নেয়নি। ভিড়কে পুলিশ বাড়তে দিয়েছে, এই সমস্যাকে পুলিশ তৈরি করেছে। এবার থানার সামনে এরকম একটা ফুটপাতের মধ্যে রীতিমতো ইট সিমেন্ট দিয়ে একটা এরকম কনস্ট্রাকশন, 6টা না কটা বলছেন খাম্বা মতো করে, তার উপরে ফুল গাছ বা তুলসী গাছ লাগানো। এবার কালকে একটা ভিডিওতে দেখছিলাম যে হঠাৎ করে মবের মধ্যে থানার সামনে চিৎকার চেঁচামেচি হচ্ছে, একজন ঘুরে গিয়ে তুলসী মঞ্চটা ভাঙতে চাইছিল। ওই ভক্তলোকে, ওটি কি ফলওয়ালা ছিল? না, ফলওয়ালা ছিল না, এমনি আমি জানি না ওটা ফলওয়ালা কিনা, কিন্তু পাবলিক জড়ো হয়ে গেছে। তো দেখুন, এখানে পরিষ্কার বাংলা কথা, তৃণমূলের একটা গোষ্ঠীদ্বন্দ্ব এখানে আছে। এই যে বিজেমূল যেটা বারবার বলার চেষ্টা করছে, আমি শুনছিলাম যে কে একজন নাকি যে রিসেন্ট বিজেপিতে গেছিল, আবার তৃণমূলে ফেরত এসেছে, দলে দলে আরএসএস করে। এই রকমের লিডার ওখানে আছে, যার একটা কনস্ট্রাকশন ভাঙা নিয়ে তৃণমূল কংগ্রেসের সঙ্গে তার সমস্যা হয়, সে সেটাকে মানে সেই জায়গা থেকে বাঁচার জন্য সে এই ঘটনাগুলোর মধ্যে যুক্ত হয়। সে ওখানে হিন্দি ভাষীদের মধ্যে পপুলার, হিন্দু, হ্যাঁ পপুলার, সে তৃণমূলের লিডার। এখন তার একটা ওইখানে বেস আছে, আরো অন্যান্য যে তৃণমূলের গ্রুপ আছে তাদের সঙ্গে তার বনিবনা নেই। আর মেটিয়া ব্রুজে আপনি রবীন্দ্রনগর থেকে নেচার পার্ক অব্দি যাবেন, রাস্তার দুটো ধার বেআইনি কনস্ট্রাকশন, দখলদারিতে ভরে ভরে রাস্তা পুরো সরু হয়ে যাচ্ছে। রাস্তার উপরে আসবাবপত্র বিক্রি হচ্ছে,
পুলিশের গাড়ি যাতায়াত করছে, তারা দেখতে পাচ্ছে না এগুলো, তারা এগুলো কেন বলবে না? তাহলে কোনো ফুটপাতে যারা বসে এই সমস্ত গুলো করছে কাউকেই পুলিশ উম, বারণ করছে না। তার মানে এখান থেকে একটা নিশ্চয় টাকা পয়সার বিষয় আছে, যেটা সবাই পাচ্ছে, লোককে বসাচ্ছে। আমরা মুর্শিদাবাদের ক্ষেত্রেও দেখেছি যে সেখানে পুলিশের নিষ্ক্রিয়তার জন্যই কিন্তু গন্ডগোলটা বেঁধেছে। এমনকি ওখানে রাত্রেবেলায় পুলিশ এবং বিএসএফ এর ড্রেস পরে শামসেরগঞ্জের মুসলিম এলাকাগুলোতে রাত্রেবেলা করে অ্যাটাক হয়েছে। এই ফুটেজ আমরা চিফ সেক্রেটারিকে পাঠিয়েছিলাম, যার ফলে মুর্শিদাবাদের ওখানে দুজন আইসি এবং এসপি তাদেরকে সরিয়ে দেয়, ট্রান্সফার করে দেয় পরবর্তীকালে। এখানে থানায় যে ওসি, তিনি হিন্দু না মুসলিম? ওনার নাম মুকুল মিয়া, মুসলিম। ওকে, বাকি যারা অফিসার আছে তাদের মধ্যে মিক্সিং মিক্স আছে, সব রকমই আছে, একদম পিওর মুসলিম বিষয় না। কালকের ঘটনা নিয়ে তার বক্তব্য কিছু জেনেছেন? না, তার বক্তব্য আমি কোনো জানতে পারিনি। এখনো পর্যন্ত পুলিশ এই ঘটনা নিয়ে কোনো প্রেস কনফারেন্স করেছে? না, কোনো পুলিশের পক্ষ থেকে কোনো প্রেস কনফারেন্স আমরা দেখিনি। তো যাই হোক, আশা করবো পুলিশ এর ব্যাখ্যা দেবে। কিন্তু এখনো পর্যন্ত গতকাল থেকে যা ইনফরমেশন পেয়েছিলাম, দাদার কালকে স্পটে থেকে বিষয়গুলো দেখেছে এবং পুরো বিষয়টা বোঝার চেষ্টা করেছে, এবং তিনি সেই অনুযায়ী সোশ্যাল মিডিয়ায় একটা তার ভিডিও খুব ভাইরাল হচ্ছে। তো তার কাছ থেকে আমরা জানার চেষ্টা করলাম, কিন্তু পরিষ্কার একটা জিনিস আমরা বুঝতে পেরেছি যে বিজেপি মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুদেরকে খেপিয়ে তোলার চেষ্টা, এবং তার ফলে কিছু মানে কিছু হিন্দুদেরকে খেপিয়ে তুলছে, তার ফলে ফাঁদে পা দিয়ে কিছু মুসলিম হয়তো খেপে যাচ্ছে। একদম। ফলে এখানে কিন্তু ক্ষতিগ্রস্ত হচ্ছে কিন্তু হিন্দুরাই বেশি, কিন্তু লাভটা তুলছে বিজেপি অন্য এলাকাতে ভোটের মাধ্যমে। এবং এই ঘটনায় আমরা দেখেছি মুর্শিদাবাদ থেকে শুরু করে এখানে বহু জায়গায় দিনের বেলা তৃণমূল, রাত্রেবেলা বিজেপি, আরএসএস, এই ঘটনাগুলো কিন্তু আমরা দেখছি। ফলে মেটিয়া বুরুজে কিন্তু এই সেম ঘটনা ঘটেছে। তো আরেকটু বলার আছে, বলেন। মেটিয়া বুরুজের মানুষের জীবিকা দর্জির ব্যবসা, বেশিরভাগ মানুষের, এই যে মুসলিম জনসম্পদ, এদের জীবিকা দর্জির কাজ, দর্জি জামা কাপড় সেলাই করে, হাওড়া গার্মেন্টস শিল্প, তারা এই নিয়েই তারা ব্যস্ত। তাদের কাছে প্রচুর লোকের কর্মসংস্থান আছে। বটতলা বাজার আছে এখানে, যেখানে কাঁচা কাপড়ের দোকান, এই কাঁচা কাপড়ের ব্যবসার সঙ্গে যুক্ত আছে সব মারোয়াড়ি হিন্দু ভাইয়েদের। একদম পিওর মুসলিম অঞ্চলে প্রতিটা দোকানে মারোয়াড়ি ভাইয়ের দোকান চলে, প্রতিটা দোকানের মধ্যে তারা তাদের ঠাকুর আছে, পুজো করে। এটা আজকের নয়, আজকে 30 বছরের এখানে প্র্যাকটিস। আজ পর্যন্ত তাদের সঙ্গে কোনো দুর্ব্যবহার এখানে হয়নি, যেটা একদম মুসলিম ঘরের ভিতরে। এটা না, এখানে শুভেন্দু বলছে তো হিন্দুদের সব ঘর বাড়ি দোকান জ্বালিয়ে দিচ্ছে, এখানে ভেঙে দিচ্ছে। হয়নি। সে 6ই ডিসেম্বর যখন দাঙ্গা হয়েছিল কাশ্যপাড়ায়, যে বাবরি মসজিদের সময়, ওটা কাশ্যপাড়ায় যে ঘটনা ঘটেছিল, সেটা বাইরে থেকে লোক এসে করেছিল, প্রমাণিত হয়েছে। কাশ্যপাড়ার যারা হিন্দু ভাইয়েরা আক্রান্ত হয়েছিলেন, তারা পাশে মুসলিম বাড়িতেই তাদের আশ্রয় দেওয়া হয়েছিল। আমি নিজে বটতলা বাজারে দাঁড়িয়ে থেকে এই দাঙ্গাকারীদের বিরুদ্ধে লড়াই করেছি। আমাকে সেদিনকে গুলি করে মেরেই দিতে পারতো দাঙ্গাকারী। সেই 6ই ডিসেম্বরে নয়, 7ই ডিসেম্বরে, 7ই ডিসেম্বরে আমি ওই ওদের কাছ থেকে লোহার এক্সেল কেড়ে নিয়ে উঁচিয়ে ধরেছিলাম, যেখানে ভাঙচুর করা যাবে না। 7 জন মিলে আমরা একটা বিশাল মবকে সেই সময় আটকে দিয়েছি, আর বাড়তে দিইনি। আমাদের এই অঞ্চলের একটা ঐতিহ্য আছে, হিন্দু মুসলিম বরাবরই এখানে। কিন্তু মিডিয়ায় প্রচার হচ্ছে যে মুসলিম অধ্যুষিত এলাকায় হিন্দুরা খুব নির্যাতিত, খুব অত্যাচারিত। যদি তাই হবে, বটতলা এই যে দোকানগুলো বললাম, কাপড়ের দোকানে প্রচুর হিন্দু ভাইয়েরা সব কর্মচারী হিসেবে কাজ করছে। একটা শিল্পের গুণ হচ্ছে সে পাশের অঞ্চলের মানুষকে জড়িয়ে নেয়। এই শিল্পের সঙ্গে যে অনুসারী শিল্পগুলো আছে, সেগুলো সব আমাদের হিন্দু ভাইদের। সে বক্স বলুন তৈরি করা, পলিথিন প্যাকেট সাপ্লাই করা, এই হাতের কাজ করা, জড়িপুতির কাজ করা, কাপড়ের দোকানে তাদের কাজ করা, বিভিন্ন ইউনিটে তারা ব্যবসার সঙ্গে জড়িত আছে, তাদের ম্যানেজার হিসেবে কাজ করছে। এই সব আশপাশে অঞ্চলের হিন্দু ভাইয়েরা মুসলিম ভাইদের বাড়িতে থাকা, খাওয়া সবই আছে, চলে। এই ক্যারেক্টার মেটিয়া বুরুজের নয়, যেটা প্রচার করার চেষ্টা করা হচ্ছে। এবং সেটাকে এই যে আধুনিক যে জেনারেশন উঠে আসছে, তাদের সেই শিক্ষাগত যোগ্যতার মান, তাদের সমাজ সচেতনতা, তাদের কালচারাল এই বিষয়গুলো নেই, যে একটা ফলে এই ধরনের ঘটনাগুলো পা দিয়ে ফেলছে। আমাদের বাঙালির যে সংস্কৃতি, বাঙালি মুসলিমদের মধ্যে থেকে সেটা উড়ে যাচ্ছে শিক্ষার অভাবে। যেটা উর্দু ভাষী যারা আছে, তাদের এক ধরনের কৃষ্টি কালচার,
হিন্দিভাষী যে হিন্দুরা আছেন তারা এই উত্তরপ্রদেশের পদ্ধতি অনুযায়ী চলার চেষ্টা করে। আগে এই অঞ্চলে রামনবমীর মিছিল বেরোতো না, এখন বড় বড় রামনবমীর মিছিল বেরোচ্ছে। আমরা দাঁড়িয়ে থেকে সেই মিছিলকে গাইড করে পাস করিয়ে দিয়েছি, এগুলো থানা প্রশাসন সবাই জানেন, এগুলো হচ্ছে এখন পরিস্থিতি অনুযায়ী এগুলো বাড়ছে। মহরমের সময় শরবতও খাইয়েছেন রামনবমী মিছিলে, মহরমের সময় বিশাল মিছিল হচ্ছে। আচ্ছা, এই রাস্তা দিয়ে ধরুন পুজোর আগে একটা বড় প্রসেশন সুতকাল অব্দি যায়, কোনোদিন তো অত বড় প্রসেশনের উপরে কোনো হোলির একটা প্রসেশন হয় এখানে, কোনোদিন তো তা হয়নি। এই মুসলিম অঞ্চলের উপর দিয়ে হয়, জনসাধারণ দাঁড়িয়ে থেকে সেই প্রসেশন। কারণ এখন নতুন করে যে সুরসুরি জাগাচ্ছে শুভেন্দু অধিকারী বা বিজেপি, যে মহেশতলাতে হিন্দুরা নির্যাতিত, এই পুরোটাই হচ্ছে বানানো গল্প আর কি। বানানো গল্প। দেখুন, ঘটনাকাল ঘটেছে যে মব, আমি বললাম আগে, মানে কালকে ঘটনা কি সত্যি সত্যি হিন্দু মুসলিম ছিল? হিন্দু মুসলিমের তো হাতাহাতি মারামারি লড়াই হয়নি, যা লড়াই হয়েছে পুলিশের সঙ্গে লড়াই করতে গেছে। পুলিশ যখন নেমেছে, তাহলে আমি এখানে একটু ক্লিয়ার করে দিই, কালকের ঘটনায় হিন্দু মুসলিম মারামারি হয়নি। অনেকে মিডিয়াতে দেখাচ্ছে যে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, এইরকম কিছুই হয়নি, যা হয়েছে পুলিশের সাথে ঝামেলা। কিন্তু এখানে কটা গ্রুপ ছিল এবং কোন গ্রুপ কাদের গ্রুপ ছিল সেটা আমি বলতে পারবো না কটা গ্রুপ ছিল, তবে আমি বললাম যে এই যে মব যারা দূর থেকে মব ফাঁকা করতে গিয়ে পুলিশ কাঁদানে গ্যাস ছড়ে পুলিশের উপরে একদম সেটাই, মানে এটা হচ্ছে মানে এক জায়গায় একটা বিশাল গন্ডগোল হচ্ছে, পুলিশ মাঝখানে গিয়ে কাঁদানে গ্যাস লাঠিচার্জ করছে, তো এটা করবেই পুলিশ মবকে সরাতে গেলে। এবার তার মানে এবার আমি একটা জিনিস জানার চেষ্টা করছি, সেটা হচ্ছে বিজেপির কোন গ্রুপ কি ওখানে ছিল ওই টাইমে? বিজেপির যখন গন্ডগোলটা হয় থানার সামনে, আমি তো শুনলাম বিজেপির একটা টিম এসেছিল। হ্যাঁ, তারা ওই দেখুন দুটো এলাকা, দুটো ভাগ আছে, তারা ওইখানে জড়ো তো ছিলই, থানার পেছনে যেটা ওই দিকটা তো তারা ছিলই। তাদেরও পুলিশ সরাবার চেষ্টা করেছে যাতে তারা না এগিয়ে নিয়ে এসে মুখোমুখি ঝামেলাটা না হয়ে যায়। আর এই মুসলিম মব যেটা, যারা ফেরার পথে ছিল, যারা থানার সামনে ছিল, যারা দূর দূর থেকে আসছিল, তারা এইখানে আর না আসতে পেরে তারা আবার এই ঘোষপাড়া, বিধানগড়, এই সমস্ত জায়গায়, রবীন্দ্রনগর, এই সমস্ত জায়গায় গরিব কিছু ছোট দোকানদারদের রাস্তার ধারে যে দোকানগুলো ভাঙচুর করেছে, এগুলো করেছে। এটাই মিডিয়াতে দেখেছে, এটা একদম হয়েছে। একটা ধরুন থানার পাশে একটা আলুর চপ পেঁয়াজি একটা হিন্দু ভাইয়ের দোকান ছিল, সেটা ভেঙে দিয়েছে। তারপরেরটা আমাদের পার্টি অফিস, আমাদের সিপিএম এর পার্টি অফিসও ভেঙে দিয়েছে দরজা ফরজা। তা আমরা ওখানে কি অন্যায় করেছি? ওই মব, উচ্ছৃঙ্খল মব, তারাই যা পেরেছে করেছে। গোটা আষ্টেক দোকান ফটকের এইখানটায়। এবার এখানে লাস্ট আমি একটা প্রশ্ন করি, আমরা দেখেছিলাম বিজেপির কি ছাত্র সমাজ নামে একটা নবান্ন অভিযান, এবং সেখানে পুলিশের চোখ পাথর দিয়ে মেরে অন্ধ করে দেয় পুলিশকে, এবং সেখানে যার ফুটেজ আছে সেটা হচ্ছে রিঙ্কু সিং নামে একটি মেয়ে, যার মিডিয়াতে প্রচুর হাইলাইট, এবং পরবর্তী অনেক সময় অ্যারেস্টও হয়েছিল। তো তার বাড়ি মহেশতলা। এখানে বিজেপির যে মন্ডল সভাপতি, কি নাম, রাহুল দাস, এরকম আরো অনেকগুলো রয়েছে। এরা ওই দিন যেদিনকে আসে অগ্নিমিত্রা পল, সেদিন তারা উপস্থিত ছিল, সবাই ছিল। গতকালের ঘটনায়, মানে এই ঘটনার মধ্যে বিজেপির কোনো নেতা ফেতা দেখেছেন চোখে পড়ার মতো? আমি চোখে, দেখুন, কে বিজেপি কে তৃণমূল, ওই জায়গায় তো বোঝা যায় না। বললাম তো বিজেমূল আছে, বেশি তো বিজেমূল, মানে দিনে তৃণমূল, রাতে বিজেপি। হ্যাঁ, বেশি বিজেমূল। তার মধ্যে বিজেপির লোকজন যারা ছিল তারা তো চেষ্টা করবেই, তারা তো এটাকে ইনসিস্ট করার চেষ্টা করে, তাদেরই তো পরিকল্পনা এটা। মানে এই তুলসী মঞ্চ, ফুলের মঞ্চ, এগুলো বানানো কাঠামো করে একদম মানে আপনি বলতে চাইছেন এটা ইচ্ছাকৃত বানিয়েছে, সেটা গতকাল না হতো, সেটা দুদিন পরে হতে পারতো, কিন্তু এটা বানানো হয়েছে ওই ঘটনা যাতে ঘটানো যায়। এখন ধরুন মুসলিমরা গিয়ে যদি ওইখানে একটা মাজার মতো করে দিত, মুসলিমের লোকেরা বলতো মাজার ভেঙে দিয়েছে, ওখানে তুলসী মঞ্চ ভেঙে দিয়েছে। হিন্দু ভাইদের স্বাভাবিক মনে হচ্ছে যে আমাদের তুলসী মঞ্চ ভেঙে দিয়েছে, আমাদের কষ্ট হচ্ছে, হওয়া স্বাভাবিক যে তুলসী মঞ্চ কেন ভাঙবে। কিন্তু তুলসী মঞ্চটা ওখানে তো 8 তারিখ 9 তারিখের আগে ছিল না, ওই জায়গাটা তো ফলের দোকান ছিল, ওখানে ফলের দোকান না, মানে ফুটে বসতো। ওটা তো সরকারি জমি, ওই জমিটা কার, তার আইনত বিষয় কি সেটা মানুষ তো জানেন না। তো সেই জায়গা যদি বিতর্কিতভাবে ফাঁকা থাকবে, সেখানে কেন একটা ধর্মীয় বিষয়কে, সেন্টিমেন্টাল ইস্যুকে ওখানে ইনপুট করা হলো,
যে তুলসী গাছ মানে যারা সত্যি যারা ধর্মপ্রাণ মানুষ তাদের কাছে তুলসী অন্যান্য। আমি একটা জিনিস এখানে আমি খেয়াল করেছি যে যেখানে হিন্দু সংখ্যালঘু আর কি, যে এলাকায় মানে মাইনরিটি আর কি, যেখানে হিন্দুরা, সেখানে অতিরিক্ত গেরুয়া পতাকা উঠছে ইদানিং, এবং ধর্মটাকে বাড়ির ভেতর থেকে, মন্দির থেকে রাস্তায় নেমে এনে সেখানে ফুটপাত দখল করে মন্দির বানাচ্ছে। এটা কিন্তু ইদানিং প্রচন্ড পরিমাণে বেড়েছে, চোখে পড়ার মতো। আমি খিদিরপুর এরিয়া যা ঘুরলাম তাতে দেখলাম কোনো একটা আদিবাসী এলাকা বা এরকম বিভিন্ন আছে, তো সেই সময় নন বেঙ্গল এরিয়া, সেখানে গলির মুখে, ভেতরে মন্দির আছে কিন্তু গলির মুখে একটা গম্বুজ টাইপের বা একটা মন্দির টাইপের করছে, আর প্রত্যেকটা এরিয়া বড় বড় গেরুয়া ঝান্ডা উঠছে। এটা কি আগে দেখেছেন কখনো? না না, এই জিনিস ছিলই না, এই জিনিস এই চত্বরে ছিলই না। যখন থেকে থালা বাজানো কথা বললেন মোদিজি, প্রদীপ জ্বালাবার কথা বললেন মোদিজি, এই গেরুয়া ঝান্ডা এটা লাগলো কবে? ওই যে সিদ্দিকুল্লাহ চৌধুরীর যে সমাবেশেতে একটা বাসে একটা গেরুয়া ঝান্ডা লাগানো ছিল। ওই সমাবেশে যেদিনকে ওই ওয়াকফ বিরোধী সমাবেশে যারা ওখানে গিয়েছিলেন তারা ওই ঝান্ডাটা খুলে দিল। তারা কেন ওই ঝান্ডা হাত দিতে যাবে? ওই ঝান্ডা খোলার পরে সব জায়গায় আরো লক্ষ ঝান্ডা লেগে গেল। তাহলে এটা তো ওই ওয়াকফ বিরোধী আন্দোলনের আসল কাজটা করতে না করে তারা অন্যায় কাজ করলো, যেটা সাম্প্রদায়িক বিষয়কে সুড়সুড়ি দিল। অর্থাৎ এখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে হিন্দুদের একটা অংশ বিজেপির পাতা ফাঁদে পা দিয়ে নিজেদের যেমন ক্ষতি করছে, এবং সেই ক্ষতির মাধ্যমে কিছু মুসলিমদের মধ্যে কিছু অশিক্ষিত বা গরিব অংশ তারাও এই উস্কানিতে পা দিয়ে পড়ে এই দাঙ্গাটা, মানে বিজেপির পরিকল্পনা খুব পরিষ্কার। সে আপনি যদি বিজেপির পাতা ফাঁদে বা গদি মিডিয়ার খবরে, বিকৃত খবরে যদি উত্তেজিত হন, আপনি নিজের যেমন ক্ষতি করবেন, আপনার প্রতিবেশী আরেকজন মুসলিম তারও কিন্তু ক্ষতি হবে। অর্থাৎ পাতা মানে বিজেপির পাতা ফাঁদে পা দিলে হিন্দু এবং মুসলিম উভয়েরই কিন্তু ক্ষতি, এবং ওভারঅল বাংলার ক্ষতি। এবং এটা কিন্তু খুব পরিকল্পিতভাবে বিভিন্ন জায়গায় এটা করা হচ্ছে। এবং এই যে মন্দির থাকা সত্ত্বেও ফুটপাতে তুলসী মঞ্চ, ফুলের গাছ লাগানোর যে পরিকল্পনা, এটা বহুদিন ধরে এরা পরিকল্পিতভাবে করেছে। এটা ঘটনাটা গতকাল না ঘটে হয়তো কিছুদিন পরে ঘটতো, কিন্তু এটা ঘটানোর জন্যই এটা করা হয়েছে, এটা কিন্তু পরিষ্কার হয়ে গেছে। তো যাই হোক, মোটামুটি আশা করি আপনাদের প্রশ্নের উত্তর আপনারা পেয়েছেন। উনি সমস্ত রকম ভাবে বলেছেন, এবং এখানে যারা টিএমসির লোকজন আছে, এখানকার বিধায়ককে হিন্দু নাম খালেক মোল্লা, আর বাকি কাউন্সিলর, এগুলো সব কলকাতা কর্পোরেশনের যে কাউন্সিলর আছে তারা সব মুসলিম এইদিকে। আর মহেশতলা পার্ট যেটা আছে, যেটা 7 নম্বর ওয়ার্ড, সব্যসাচী বসু, উনি কি এসেছিলেন কালকে? ওনার তো বাড়ির নাকের ডগা, উনি ওই স্পটে তখন ছিলেন না, তারপরে উনি যুক্ত হয়েছেন। তো তারা কি বক্তব্য ওদিকে? তাদের বক্তব্য আমি শুনিনি, কেন তাদের কারোরই কোনো বক্তব্য আমরা এখনো মিডিয়ায় পাইনি। ওদিকে ধরুন আরো তৃণমূলের নেতারা আছে, তারাও কালকে তারা কি করেছেন জানি না। ওখানে ভাঙচুর হয়েছে সিপিএম এর পার্টি অফিস, হ্যাঁ, কিছু দোকান, কোনো ঘর বাড়িতে কোনো ঘর বাড়িতে হয়নি, ঘোষপাড়ার দিকে কিছু সব রাস্তার ধারেই যে সমস্ত দোকানগুলো, যে সমস্ত দোকান যেগুলো ওই সিএমডি পিডব্লিউডির জমির উপরে যে সমস্ত দোকানগুলো মানে হকার আর কি বলা যায়, হকার দোকান আর কি, দীর্ঘদিন থেকেই তারা ওখানে রুটি রুজি করে খাচ্ছে। একদম। তো অর্থাৎ আপনি এই পাতা ফাঁদে পা দিলে আপনার রুটি রুজি জীবন হানি হবে, এটা কিন্তু পরিষ্কার। আপনি হিন্দু হন বা মুসলিম, বিজেপির পাতা ফাঁদে পা দিলে আপনি মরবেন, একদম এটা পরিষ্কার হয়ে গেছে। এটা আমরা গত কয়েক বছর ধরে লাগাতার সাম্প্রদায়িক ঘটনা নিয়ে বিশ্লেষণ করতে এবং স্পট থেকে সরাসরি গ্রাউন্ড রিপোর্ট করতে গিয়ে অন্তত আমি এটুকু দেখেছি এবং বুঝেছি। এবং আমরা দেখেছি রিসেন্ট বহু জায়গায় মন্দিরে মূর্তি ভাঙতে গিয়ে ধরা পড়লো বিজেপির নেতাকর্মী, মাংস ফেলে দিচ্ছে। মানে এরকম ঘটনা কিন্তু পশ্চিমবাংলা আগে ঘটতো না, ইদানিং কিন্তু প্রচন্ড পরিমাণে বেড়েছে। এবং যে এলাকায় বিজেপি জিততে পারবে না সেই এলাকাতেই ঘটনাগুলো বেশি ঘটাচ্ছে, যাতে এইখানে দেখিয়ে দেওয়া হলো। কারণ এখানে কি হবে, যে 3জন হিন্দু বেরোয় রাস্তায়, 7 জন মুসলিম বেরোচ্ছে রাস্তায়, ফলে এত মব দেখিয়ে হিন্দুদের মনে একটা ভয় তৈরি করার চেষ্টা হচ্ছে, দেখো হিন্দু এক হও না হলে মরবে। বোকার মতো কথা। সারা দেশে 15% মাত্র মুসলিম, 85% হিন্দু। 15 জনকে দেখিয়ে এই যে 85 জন হিন্দুকে 4 অক্ষরের বোকা বানানোর যে পলিসি বিজেপির, আমি জানি না বাংলায় এই ধরনের কালচার কোনোদিন ছিল না। এখানে বাঙালি হিন্দুরা যে কেন এদের পাতা ফাঁদে পা দিচ্ছে আর নিজের পায়ে নিজে কুড়ুল মারছে, আমি এটা জানি না।
যাই হোক, অসংখ্য ধন্যবাদ আপনাকে মোটামুটি সময় দেওয়ার জন্য। আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এবং এই বিষয় নিয়ে আপনার বক্তব্য থাকলে অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন, প্রশ্ন থাকলে প্রশ্ন করবেন। আর আমার চ্যানেল বং নিউজ লাইভ সাবস্ক্রাইব করে রাখুন, কাজে লাগবে।